যমুনার বিশেষ আয়োজন চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাই পটেক বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা বিরতি যাওয়ার আগেই বলছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের প্রসঙ্গ, যেটি আসলে বাংলাদেশের জন্য এবং নিউজিল্যান্ডের জন্য দু দলের জন্য টিকে থাকার ম্যাচ। আর এই ম্যাচটির প্রিভিউ আমরা একটু দেখে নিতে চাই শুরুতেই। প্রায় এক যুগ পর কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের অনুশীলনে এতটাই প্রাণবন্ত ছিল টাইগাররা, মনের কোণে যে উকি দিচ্ছে সেমিফাইনাল সম্ভাবনা। তবে যেই বৃষ্টি ওভালে অজিদের বিপক্ষে এসেছিল আশীর্বাদ হয়ে, সেই বৃষ্টি এখন বড় দুর্ভাবনার কারণ টাইগারদের জন্য। আমরা এখনো পজিটিভ চিন্তা করছি যে অবভিয়াসলি যদি আমরা এরকম সুযোগ পাই, কালকের ম্যাচটা যেন আমরা আমাদের থেকে হাতছাড়া না হয়। এটা পূর্বাভাসে অবশ্য মিলেছে সুখবর, শুক্রবার সকাল নাগাদ থামবে বৃষ্টি। এই খেয়ালি বৃষ্টির মতো নানা সমীকরণে এখনো টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনা। শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই। ডাবলিনের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস মাশরাফিদের জন্য বাড়তি অনুপ্রেরণা। এখনো টিম ভালো খেলছে, আমাদের বিশ্বাস। আর হয়তোবা ছোটখাটো জিনিসগুলো আমাদের পরে আসেনি, বা আমরা হয়তো কিছু কিছু জায়গায় পারফর্ম আর একটু বেটার করা উচিত ছিল, এখানে করতে পারিনি। এই জিনিসগুলো আমরা ঠিক করার চিন্তা আছে, তাহলে হয়তোবা কালকের ম্যাচ অন্যরকম হতে পারে। প্রকৃতি অবশ্য রীতিমতো অবিচার করেছে নিউজিল্যান্ডের উপর, বাগে পেয়েও যে কারণে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। এরপর ইংলিশদের বিপক্ষে হারায় এই ম্যাচ তাই বাঁচা মরার কেন উইলিয়ামসন, রস টেইলরদের জন্য। অবশ্যই বাংলাদেশ শক্তিশালী দল। গত মাসেও ট্রাইনেশনে আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম। দু দলের জন্যই বাঁচা মরার লড়াই, সম্ভাবনাটাও দু দলের জন্য সমান। তবে আমাদের বিশেষ নজর থাকবে দারুণ ফর্মে থাকা তামিম ইকবালের উপর। মুখোমুখি ৩১ ম্যাচে নিউজিল্যান্ডের ২১ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৯ ম্যাচে। বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। তবে ২০১০-এর পর থেকেই যেন মাশরাফিদের প্রিয় প্রতিপক্ষ কিউইরা। এ সময় খেলা হয়েছে ১৭ ম্যাচ, যেখানে দুই দলেরই জয় সমান ৮টি করে ম্যাচে। লড়াইটা র্যাঙ্কিং এর ৭ নম্বর দলের সঙ্গে ৫ নম্বর দলের, যেখানে বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ৯২ আর নিউজিল্যান্ডের ১১৩। বাঁচা মরার এই লড়াইয়ে তাই নিউজিল্যান্ডকে হারাতে পারলে রেটিং পয়েন্টের ব্যবধান যেমন কমানোর সুযোগ আছে, একই সঙ্গে টাইগারদের জন্য সুযোগ থাকবে র্যাঙ্কিংয়ে আবারও শ্রীলঙ্কাকে টপকে ৬ নম্বরে উঠে আসার। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, সোফিয়া গার্ডেন, কার্ডিফ। দেখছিলাম কার্ডিফ থেকে পাঠানো আহমেদ রাকিবের ম্যাচ প্রিভিউ। সময়টা নিশ্চয়ই মনে আছে, বিকেল ৩:৩০টায় ঠিক শুরু হবে বাংলাদেশের খেলা। সৌরদ্দি শুভ, আপনি নিজে কতটা এক্সাইটেড এই ম্যাচ ঘিরে, বা কতটা আশাবাদী? না, আমি অনেক আশাবাদী এবং অনেক এক্সাইটেড। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি আমাদের টিম যদি তারা তাদের বেসিকটা ঠিক রাখে, এবং যেহেতু নিউজিল্যান্ডকে আমরা আগে অনেকবার হারাইছি দেশে এবং দেশের বাইরে, এই কনফিডেন্সটা ডেফিনেটলি আমাদের আছে, এবং আমাদের যে পোটেনশিয়াল আছে এটাকে যদি আমরা ব্যাক করতে পারি, আমার মনে হয় আমরা জিততে পারবো। আমরা একটু জানতে চাই আহমেদ রাকিবের ভাবনা। এ পর্যায়ে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সরাসরি কার্ডিফ থেকে। রাকিব, খুবই টেনশনের একটা রাত কাটছে বাংলাদেশে, আপনাদের ওখানেও বোধহয় একই রকম টেনশন আপনাদের মাঝেও। একটু জানতে চাই, আজকে বাংলাদেশের অনুশীলন হয়েছে, কথা বলেছেন, আমরা সেসব দেখেছি। এর বাইরে আসলে পুরো দলটাকে দেখে কেমন মনে হচ্ছিল আপনাদের? দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে টেনশন বলতে আমরা আসলে অনেক বেশি এক্সপেক্ট করি, যে অনেক প্রত্যাশা, মানে বড় দলের বিপক্ষে ছোট দল খেলবে, কিংবা যে কোনো কম্পিটিশনে কিন্তু কেউ জিতবে কেউ হারবে, এবং প্রত্যেকটা হারের পেছনেই কিন্তু কোনো না কোনো ব্যাখ্যা থাকে। হয়তো কোনো বলার ভালো বোলিং করতে পারেন না, বা কোনো ব্যাটসম্যান হয়তো প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন না, ভালো পার্টনারশিপ হয় না, অনেক সময় হয়তো আম্পায়ারের দুই একটা ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়। এটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ম্যাচের ফল করে দেয়। আমরা খুব করে এক্সপেক্ট করছি যে বাংলাদেশ জিতুক, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখনো ওই মানের বড় দল নই যে কোনো বড় দলকে বলে কয়ে হারিয়ে দিব। এই কথাগুলো আমি বলছি, কিন্তু এই কথাগুলো আজকে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাও বলেছেন। তিনি বলেছেন যে আমাদের উপর প্রত্যাশার চাপটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু অযাচিত ভাবে চাপ বাড়িয়ে দেওয়া ছেলেদের উপর, সেটাও বোধহয় ঠিক না। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই বাংলাদেশ খেলেছে, খুব বেশি হতাশ হওয়ার মতো কিন্তু কোনো কিছুই হয়নি। হয়তোবা মনে হতে পারে যে ইংল্যান্ডের বিপক্ষে বোলিংটা আরেকটু ভালো হলে আমরা ম্যাচ জিতে যেতাম। হয়তোবা অস্ট্রেলিয়ার সঙ্গে সাকিব আল হাসানের ভুল যে সিদ্ধান্তটা আম্পায়ার দিয়েছিলেন, বিতর্কিত সিদ্ধান্ত, সেটা না হলে হয়তো আরো বেশি রান হতো। সেক্ষেত্রে ব্যাটসম্যানদেরকে আমরা যেটা বলছি যে কম রান করে ফেলেছে, সেটা হয়তো হতো না। তো নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাকে ঘিরেও পুরো বাংলাদেশ দলের একটাই চাওয়া, সেটা হচ্ছে সেমিফাইনালে শেষ পর্যন্ত খেলতে পারবে কি পারবে না সেটা সময় বলে দেবে।
কিন্তু ক্রিকেটাররা তাদের কাজটা করতে চান। কাজটা হচ্ছে যে তারা একটা জয়ের সুখস্মৃতি নিয়ে এই টুর্নামেন্ট শেষ করতে চান। আপাতত ভাবনা হচ্ছে এটা। পুরো দল আসলে সেভাবেই মোটিভেটেড, তারা সেভাবেই আজকে অনুশীলন করেছে এবং বাংলাদেশ দল আজকে খুবই লাকি, কারণ আজকে কার্ডিফের সোফিয়া গার্ডেনে সকালে যখন নিউজিল্যান্ড দল আসলে অনুশীলনে আসে তখন কিন্তু বৃষ্টি হয়েছিল। টানা বৃষ্টির কারণে ইনডোরেই কিন্তু অনুশীলন সেশন চালাতে হয়েছে তাদের। আর বাংলাদেশ দল যখন আসলে অনুশীলন করার জন্য আসে তখনই কেন যেন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায় এবং বাংলাদেশ কিন্তু সেন্ট্রাল উইকেটের পাশেই নেটে ব্যাটিং এর সুযোগ পেয়েছে। প্রায় সব ব্যাটসম্যানই সেখানে ব্যাটিং করেছেন। পুরো গা গরমটা যেভাবে হওয়া উচিত সেটা হয়েছে। তো সবকিছু মিলিয়ে প্লেয়াররা রেডি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, খুব বেশি চাওয়া যেন আমাদের না থাকে। এক্স্যাক্টলি, কারণ নিউজিল্যান্ডও একই রকম সমীকরণ এবং লক্ষ্য নিয়ে মাঠে নামবে এই ম্যাচে। আহমেদ রাকিব, আপনি ক্রিকেটারদের কথা বলছিলেন, তারা রেডি। আমরা একটু দেখতে চাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু দেখতে চাই যে কোন 11 জন ক্রিকেটার কালকে মাঠে নামবেন। আমরা যদি দেখি শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বলে রাখি যে একটা পরিবর্তনের কিন্তু সম্ভাবনা আছে। তামিম ইকবাল এবং সৌম্য সরকারের হাতে ওপেনিং এ 3 নম্বরে আবারও ফিরতে পারেন সাব্বির রহমান, সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে পারেন ইমরুল কায়েস। তার জায়গায় একজন বাড়তি স্পিনার সানজামুল ইসলামকে নিতে পারে বাংলাদেশ দল, এই হচ্ছে। এছাড়া আর কোনো পরিবর্তন নেই। বাকি জায়গায় মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, রিয়াদ, মেহেদী মিরাজ, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর, এই হচ্ছে বাংলাদেশ একাদশ। আমরা বলছি সম্ভাব্য একাদশ। রাকিব, আপনার কাছে একটু আমরা এই ব্যাপারে জানবো যে আপনার কাছে আসলে একাদশটা নিয়ে কোনো নতুন তথ্য বা আপডেট আছে কিনা। সৌরার্দি শুভ ওখানে আছে, ও নিশ্চয়ই আরেকটু স্কোয়াডের ব্যাপারে ওর ইনপুট হয়তো উনি হয়তো দিবেন। আজকে আমাদের কাছে যেটা মাঠে মনে হয়েছে, যখন প্র্যাকটিস দেখছিলাম, ইমরুল কায়েস শুরুতে কিছুক্ষণ নেট করেছেন, কিন্তু এরপরে দীর্ঘ সময় পুরো মাঠ তিনি মানে দৌড়াচ্ছিলেন, আমরা জগিং করার মতোই দৌড়, এটা হয়তো ওয়ার্ম আপের একটা অংশ। কিন্তু শুভ হয়তো এটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবেন, ম্যাচের আগের দিন আসলে কোনো ক্রিকেটার এত হার্ড ওয়ার্ক করে কিনা। তার মানে হচ্ছে এটা একটা সিগন্যাল হয়তোবা ইমরুল কায়েসের এই ম্যাচটা খেলা হচ্ছে না। এবং সারপ্রাইজিংলি আমরা সানজামুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ এই দুইজনকে পাশাপাশি দুটো নেটে দীর্ঘ সময় ব্যাটিং করতে দেখেছি। সানজামুল ডোমেস্টিক ক্রিকেটে রান করে অভ্যস্ত এবং আমাদের লেট অর্ডার থেকে কিন্তু সেই অর্থে আমরা ভালো সার্ভিস পাই না। মাশরাফি বিন মুর্তজা আমরা মাঝে মাঝে হয়তো ব্যাটিংটা ভালো করেন, কিন্তু এরপরে যেই পেসারটাই খেলেন, সেটা আপনি রুবেল বলেন, মুস্তাফিজ বলেন কিংবা তাসকিন বলেন, কেউই কিন্তু সেই অর্থে ভালো ব্যাটিং করতে পারেন না, একেবারেই বলতে গেলে পারেন না। এটা কিন্তু অনেক সময় ভাবায়। কিন্তু আপনি অন্য যে কোনো দলকে দেখবেন, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দল, তাদের কিন্তু একেবারে লেট অর্ডারের ব্যাটসম্যানরাও কোনো না কোনো কন্ট্রিবিউট করে। বাট আমাদের যখন 7 জন ব্যাটসম্যানের পরে আসলে কোনো ব্যাটসম্যানকে কাউন্ট করা যায় না। নিশ্চয়ই 7 জন ব্যাটসম্যানেরই দায়িত্ব আসলে পুরো 50 ওভার্স খেলে আসে, কিন্তু একই সঙ্গে কিন্তু লেট অর্ডারের ব্যাটসম্যানরাও যদি টুকটাক কিছু কন্ট্রিবিউট করতে পারে, সেটাও কিন্তু দলের জন্য ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। হয়তো শেষ জি রাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং নিশ্চয়ই কালকে আমরা আরো বিস্তারিত জানবো বাংলাদেশের ম্যাচের সময়। শুভ, একটু আপনার কাছে আসি, রাকিব ভাই যে ইঙ্গিতটি দিয়েছেন ইমরুল কায়েসকে নিয়ে এবং একই সঙ্গে বাড়তি স্পিনার খেলানো বা দুজন স্পিনার সানজামুল মিরাজ, আপনি কিরকম একাদশ দেখতে চান বা আপনার কাছে এই একাদশটি কেমন মনে হচ্ছে? ওয়েল, ফার্স্ট অফ অল আমি রাকিব ভাইকে কংগ্রাচুলেশন দিব যে আপনারা স্পোর্টস রিপোর্টার হয়ে ক্রিকেটটাকে এত ভালোবাসে এবং এত সুন্দর জাস্টিফাই করে ফেলছেন যে আপনি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন যে কে খেলতেছে নেক্সট ম্যাচ, কে খেলতেছে না। ওয়েল, দ্যাটস ভেরি নাইস। আমার কাছে মনে হয় আপনি যে এখানে বেস্ট 11টা রাখছেন, আমার কাছে এই বেস্ট 11টা অনেক ভালো লাগছে। বাট একটা জিনিস আমার কাছে একটু, আমার যদি পার্সোনাল অপিনিয়ন আপনি আমাকে জানতে চান, আমার কাছে মনে হয় নাম্বার 3-তে সাব্বির রহমানের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ যদি হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার কাছে মনে হয় এটা অনেক বেটার হবে ওই কন্ডিশনের জন্য। ওই কন্ডিশনে আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বেটার ইনিংস বিল্ড আপ করতে পারে। এটি নিয়ে আমরা আসলে আরেকটু ডিটেইলস আলাপ করব আপনার কাছে। আমি এই মুহূর্তে যেটি জানতে চাই, এই দলটা যদি খেলে তাহলে কিন্তু 3 জন স্পিনার হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি 3 জন স্পিনারকে খেলাবেন নাকি 4 জন পেসারকে খেলাবেন সেখানে? না, আমার কাছে মনে হয় যে আপনি রাইট, আমার কাছে মনে হয় যে 4 জন পেসার হলে বেটার হয়। সেক্ষেত্রে তাসকিন বা শফিউল ঢুকতে পারে সানজামুলের জায়গায়, আমার কাছে তাই মনে হয়। কারণ উইকেট যেটা দেখতেছি আমরা, কেউ এখন কিন্তু উইকেটে সেরকম কোনো স্পিন হচ্ছে না, কিন্তু স্পিন করতেছে না, উইকেট ভেরি ফ্ল্যাট। সো স্পিন দিয়ে যে খুব একটা বেশি আমরা ওদেরকে কাবু করতে পারবো যেরকম ভাবে আমরা